কেউ যদি বলে সবটাই কল্পনা, মনে রাখবেন সত্যিই সব থেকে বেশি ভয়ঙ্কর। আজকাল একটু শীত পড়তেই রাতের বিছানায় শরীর রাখলেই অজস্র গল্পের চিন্তা ভাবনা ভিড় করে ওঠে মাথার পিছনে। তার সঙ্গে তো রয়েছেই পা ঢাকা দিয়ে কম্বলের তলায় মুড়ি দিয়ে নানা রকম রোমাঞ্চকর গল্পের চিন্তা ভাবনার জটলা। সেরকমই অনেক গল্পের মধ্যে থেকে হঠাৎ করে একটা গল্প আমার মাথায় চলে এলো, যেটা কিছুদিন আগেই আমার বন্ধু আমার বাড়িতে এসে বলে গেছিল সন্ধ্যেবেলায় চা খেতে খেতে। সেই গল্পটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি, শুনুন, আশা করি ভালো লাগবে। এই গল্পটা আমি শুনেছি আমার এক ছোটবেলার বন্ধু বুড়োর কাছ থেকে। এক শীতের সন্ধ্যায় অনেক গল্পের ফাঁকে হঠাৎ করেই সে আমাকে তার শৈশবের একটা ঘটনা বলতে শুরু করেছিল। ঘটনাটা আজ থেকে প্রায় 30-35 বছর আগের। তখন সে খুব ছোট, আর ছুটি পড়লেই প্রায় চলে যেত সে তার দাদু দিদার বাড়ি শিমুরালিতে। তখনকার শিমুরালি আজকের মতো শহরের ভিড় নয়, ছিল একেবারে গ্রামের মতো। খোলা মাঠ, বড় জমি, বাঁশের বেড়া দেওয়া ঘেরা জমি বাড়িতে অজস্র আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, আর মাঝখানে দাঁড়িয়ে থাকা মাটির তৈরি একটা বিশাল বাড়ি। বাড়িটা উচ্চতার দিক দিয়ে নয়, বরঞ্চ পরিধির দিক দিয়ে বাড়িটা বড়ই ছিল। পুরোপুরি মাটির দালান করা ঘর, মোটা মোটা দেওয়াল, বাইরে পুরো মাটির প্রলেপ। ঘরের সামনেই খোলা উঠোন, একপাশে আলাদা রান্নাঘরের জায়গা উঁচু করে বাঁধানো। সেই রান্নাঘরের কাঠের জ্বালায় হাঁড়ি চড়ত, আর সেই ধোয়া লাগা ভাত, ডাল, মাছের ঝোলের স্বাদ আজও নাকি সে ভুলতে পারেনি। বাড়ির সামনে ছিল একটা বড় পুকুর, বড়শি ফেলে মাছ ধরা, জলের ধারে বসে ঘন্টার পর ঘন্টা গল্প করা, সেই আনন্দগুলো ছিল একেবারেই অন্যরকম। ছুটির দিনে পাড়ার বন্ধুদের সঙ্গে পিস্তত ভাই বোনেদের নিয়ে সকাল থেকে সন্ধ্যা অবধি খেলা চলত ওদের। দৌড়ঝাঁপ, হাসি, চেঁচামেচি, দিন কখন ফুরিয়ে যেত কেউই টের পেত না। সন্ধে হলেই শুরু হতো আসল উৎসব, পিঠে পায়েস, গরম ভাত আর রাতের খাবার। খাবার শেষ হতেই শুরু হতো সেই চিরচেনা আবদার, দাদু আজ একটা গল্প বলো না। এই সময়টাই ছিল ওদের কাছে সবচেয়ে রোমাঞ্চকর মুহূর্ত। 5-6 জন ভাই বোন, সঙ্গে পাশের বাড়ির 1-2 ছেলে মেয়ে, সবাই মিলে খড়ের চাল দেওয়া ছোট ঘরটায় দাদুকে ঘিরে বসত, গায়ে গায়ে ঠেসে, হাত পা কম্বল বা কাঁথার নিচে ঢুকিয়ে। শীতের রাতে নিঃশব্দে অপেক্ষা করত কখন দাদু গল্প শুরু করবেন। দাদু তখন চুপ করে থাকতেন কিছুক্ষণ, মুখটা গম্ভীর হয়ে যেত, মনে হতো অনেক পুরনো কোনো স্মৃতি থেকে খুঁজে বের করছেন কিছু, যেন সময়ের গভীর থেকে ধীরে ধীরে ভেসে আসছে এক ভয়ঙ্কর অচেনা ঘটনা। গল্পটা শুরু হয়েছিল দাদুর চাপা ভারী গলায়। তিনি বলেছিলেন এই ঘটনাটা ঘটেছিল তার বিয়ের ঠিক কয়দিন পরেই। তখন তিনি নিজেও খুব একটা বয়সে বড় ছিলেন না, সংসার মাত্র শুরু করেছিলেন তিনি। সেই সময় আমাদের দাদুদের বাড়ির পাশ দিয়েই একটা রেল লাইন চলে গিয়েছিল। আজও লাইনটা আছে, তবে তখনকার রেল লাইন ছিল একেবারেই আলাদা। ধীর গতিতে চলা কয়লার ট্রেন, ইঞ্জিন থেকে কালো ধোঁয়া উঠত, আর গোটা এলাকাটাই যেন কাঁপিয়ে দিয়ে চলে যেত সেই ট্রেন। দেখতে অদ্ভুত লাগতো, একটু ভয়ও লাগতো বটে। দাদুর বাড়ির ঠিক 2 বাড়ি পিছনেই ছিল সুধার শ্বশুর বাড়ি। সুধার শাশুড়ির বয়স তখন 60-এর উপরে, কানে কম শুনতেন তিনি। শরীরটা কুঁজো হয়ে বেঁকে গিয়েছিল, ধীরে ধীরে হাঁটতেন তিনি। তার একটা অদ্ভুত স্বভাব ছিল, নেশাও বলা যায় সেটা। যখনই কয়লার ট্রেন যেত তিনি রেল লাইনের ধারে চলে আসতেন, পাটকাঠির ডগায় 2-1 টাকা বা পয়সা গুজে বাড়িয়ে ধরতেন রেলগার্ডের দিকে। অনেক সময় ইঞ্জিন থেকে কয়লার টুকরো নিচে ফেলে দেওয়া হতো রেলগার্ড দ্বারা, আর তিনি সেগুলো কুড়িয়ে নিতেন। ওই কয়লা কুড়োনোতেই যেন তার একমাত্র আনন্দ লুকিয়েছিল। গ্রামের আরও 2-1 জনও এমন করত, তবে সুধার শাশুড়ির মধ্যে এটা ছিল একেবারে নেশার মতো। একদিন প্রতিদিনের মতো সেদিনও তিনি কয়লার কুড়াতে কুড়াতে ট্রেনের পিছন পিছন অনেক দূর চলে গেছিলেন।
এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলেন কয়লা কুড়াতে কুড়াতে, তিনি ভুলেই গিয়েছিলেন যে এই লাইনে আবার ট্রেন আসতে পারে। গ্রামের সীমানা ছাড়িয়ে অনেকটা দূরে তিনি কাপড়ের ঝুলি পেতে কয়লা কুড়াচ্ছিলেন। ঠিক তখনই পিছন থেকে আরেকটা ট্রেন এসে পড়ে। আপনারা বুঝতেই পাচ্ছেন সেই ধাক্কায় তার পরিণতি কি হয়েছিল। ঘটনাস্থলে ট্রেন লাইনের এক কোণে তার বিকৃত দেহ পড়ে থাকতে দেখা গিয়েছিল। যেহেতু এটা পুরোপুরি অ্যাক্সিডেন্ট কেস ছিল, পুলিশ দেহটা উদ্ধার করে পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দিয়েছিল। অ্যাক্সিডেন্ট হওয়ার পরপরই বৃষ্টি নেমে এসেছিল। গ্রামবাসীর পাড়ার ছেলেপুলেরা এই খবর পেয়ে সবাই ছুটে গেছিল। সুধার শাশুড়ির ছেলে তখন শহরে থাকতো, তিনি এখানে একাই থাকতেন। তখনকার দিনে খবর পৌঁছানোর মতো কোনো সেরকম ভালো সুব্যবস্থা ছিল না, ফলে সময় মতো কাউকে জানানো যায়নি। শেষমেশ তার বেয়ারিশ দেহ পুলিশের মর্গেই সৎকার হয়ে যায়। সুধার শাশুড়ির সঙ্গে আমাদের দাদু দিদার সম্পর্ক ছিল খুবই ভালো। প্রায় রোজই সন্ধেবেলা আমার দিদিমা যখন চা বসাতেন, তিনি কুজো হয়ে হেঁটে এসে বলতেন, বৌমা চা বসিয়েছ, একটু দেবে আমাকে? দিদিমা কখনো খুঁড়িতে কখনো স্টিলের গ্লাসে করে চা বাড়িয়ে দিতেন। তিনি তৃপ্তি ভরে রুটি চুবিয়ে চুবিয়ে চা খেতেন। দু চার কথা বলে তিনি আবার বাড়িও চলে যেতেন। এটাই ছিল তার রোজকার রুটিন। কিন্তু সেই ঘটনার দিন দিদিমা সব ভুলে গিয়েছিলেন। সন্ধেবেলা তিনি চা বানিয়েছিলেন। স্বভাববশত এক কাপ চা আলাদা করে রেখে দিয়েছিলেন সুধার শাশুড়ির জন্য। কিছুক্ষণ পর বাড়ির কেউ জিজ্ঞাসা করলে এই চাটা কার জন্য বানিয়েছে দিদিমা, ঠিক তখনই দিদিমার মাথায় যেন বাজ পড়ল। সুধার শাশুড়ির অপমৃত্যুর কথা তার হঠাৎ মনে পড়ে গেল। তিনি আতঙ্কে নিজের জিভে অজান্তে কামড় বসিয়ে ফেললেন। চাটা আর কেউ ছুল না সেই মুহূর্তে, সেভাবেই রাখা রইল। কিছুক্ষণ পরে দিদিমা আবার রান্নাঘরের কাজ সেরে ভেতরে ঘরে ঢুকেছিলেন। ফিরে এসে যা দেখলেন তাতে তার শরীর ঠান্ডা হয়ে গিয়েছিল। চায়ের কাপে আর চা নেই। চা তো তখনও ঠান্ডা হয়নি। কোনো বিড়ালও আসেনি রান্নাঘরে। কে খেলো তবে চাটা? সেই মুহূর্তেই দিদিমার মনে যেন একটা ভয়ের শিহরণ জেগে উঠেছিল। সে আর কাউকে কিছু বলে উঠতে পারেনি বিষয়টা নিয়ে, শুধু মনে মনে ভেবেছিল, কে খেলো তবে চাটা? দাদু একটু থেমেছিলেন। ঘরের ভিতরে তখন নিস্তব্ধতা, শুধু কুপির আলোটা দুলছিল এদিক আর ওদিক। তারপর তিনি ধীরে ধীরে বলছিলেন, চায়ের কাপটা ফাঁকা দেখার পর থেকেই দিদিমার মাথার ভিতর একটাই কথা ঘুরতে শুরু করেছিল, চাটা খেলো কে? তিনি কাউকে কিছুই বলেননি, কিন্তু মনের ভিতর যেন একটা কাঁটা সারাক্ষণ বিঁধে থাকত। রাতে শুয়েও ঘুম আসতো না তার। চোখ বন্ধ করলেই মনে হতো কেউ যেন উঠোনে দাঁড়িয়ে আছে। সুধার শাশুড়ির ছেলে রবি ঘটনার কিছুদিন আগে বাড়ি এসেছিল। যাওয়ার সময় সে তার মাকে বলে যাচ্ছিল, মা, আমি তো শহরে ব্যস্ত থাকি, ঠিকমতো দেখতে পারি না তোমায়, তুমি কিন্তু তোমার খেয়াল রেখো। কথাটা বলেছিল ঠিকই, কিন্তু তাতে কোনো আন্তরিকতা ছিল না। পরে কিভাবে তার মায়ের বেওয়ারির সৎকার হলো সেটাও সে ঠিক করে জানতো কিনা কেউই বলতে পারল না। গ্রামে তখন ফিসফিস শুরু হয়ে গেছে। লোকজন বলতো, এমন অপমৃত্যু হলে আত্মা শান্তি একদমই পায় না। আর সন্ধ্যা নামলেই তার প্রমাণ মিলতে শুরু করলো ধীরে ধীরে। প্রথম যেটা দিদিমা দেখেছিলেন সেটা ঘটেছিল এক সন্ধ্যায়। সামনেই দারোগা বাড়িতে কীর্তন হচ্ছিল, পুজো আচ্ছা, নাম গান, গ্রামের অনেকেই যাচ্ছিল সেইখানে। দিদিমাও গিয়েছিলেন সেইখানে। কিন্তু রাতে ফেরার সময় দারোগার বাড়ি থেকে ফিরতে হলে পুকুরের ধার দিয়েই যেতে হয়। চারপাশ অন্ধকার, শুধু পুকুরের জলে চাঁদের আলো যেন কেমন হালকা হালকা কাঁপছিল। হঠাৎ দিদিমার চোখ পড়ে সেইখানে। পুকুরের অন্য পারে কেউ যেন দাঁড়িয়ে আছে, শরীরটা বেঁকে, মাথা একটু কাত হয়ে, ঠিক যেমন সুধার শাশুড়ি যেভাবে হাঁটত সেইভাবেই কেউ যেন পা টেনে টেনে হাঁটছে। দিদিমা প্রথমে ভাবছিলেন চোখের ভুল সেটা, কিন্তু সেই ছায়াটা যেন কেমন নড়ল, ধীরে ধীরে হাঁটতে শুরু করলো। পুকুরের ধারের
কাদা ছুঁয়ে ছুঁয়ে। দিদিমা তখন আর দাঁড়াননি সেখানে, চোখ নামিয়ে দ্রুত হাঁটতে শুরু করেছিলেন। সেই দিন বাড়ি ফিরে তিনি কারোর সঙ্গে কথা বলেননি। এরপর একে একে গ্রামে একটার পর একটা ঘটনা ঘটতে লাগলো। কেউ বলল রেল লাইনের ধারে বুড়িটাকে দেখা গেছে, কেউ আবার বলল রাতের বেলায় কয়লার গন্ধ পাওয়া যাচ্ছে হাওয়াতে, কেউ আবার বলল খালি ঝুলি হাতে একটা বেঁকে যাওয়া ছায়া পিছন পিছন কেমন যেন সবার হেঁটে বেড়াচ্ছে। সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল কয়েক সপ্তাহ আগেই। গ্রামের এক যুবক যে সন্ধেবেলা মদ্যপান করে বাড়ি ফিরছিল, তাকে সকালে অজ্ঞান অবস্থায় পাওয়া গেছিল পুকুরের ধারে। শরীরে কোনো আঘাত নেই, কিন্তু এমনভাবে মুখটা বিকৃত হয়ে অজ্ঞান হয়ে পড়েছিল যেন সে কিছু দেখতে পেয়েছে। পরে ব্যাপারটা সেই রকমই সবার কাছে ঠাউর হয়েছিল। সবাই বলল সুধার শাশুড়ি ওকে দেখা দিয়েছে। এরপর আর কেউই সন্ধ্যার পর একা বেরোতো না। কীর্তন পুজো সব বন্ধ হয়ে গেল। রেল লাইন এলাকাটা লোকজন যেন এড়িয়ে চলতে লাগলো। দাদু তখন থামলেন, আমাদের দিকে তাকিয়ে বললেন, ভয় পেলে মানুষ অনেক কিছুই কল্পনা করে, কিন্তু কিছু কিছু ঘটনা কল্পনার নয়। শেষ ঘটনাটা ঘটেছিল এক শীতের রাতে। দাদু তখন আরেকটু নিচু গলায় কথা বলছিলেন। কুপির আলোয় তার মুখের ছায়া কেঁপে উঠছিল। তিনি বলেছিলেন সেই দিনটা অন্য দিনের মতোই শুরু হয়েছিল। সন্ধে নামতেই দিদিমা বাইরে রান্নাঘরে বসে চা বানাচ্ছিলেন। প্রতিদিন যেমন করেন, জানলার ধারে তাকটার উপর এক কাপ চা আলাদা করে রেখে দেন সুধার শাশুড়ির জন্য। কিন্তু সেই দিন কেন জানি না তার মাথা থেকে কথাটা বেরিয়েই গিয়েছিল। চা বানানো হলো, কিন্তু চা আলাদা করে আর রাখা হলো না। তারপর দিদিমা রাতের খাবার বানাতে ব্যস্ত হয়ে পড়েছিলেন। কাঠের জ্বালায় রান্না বান্না শেষ হলো, খাবার ঘরে তুলে নেওয়া হলো। সব কাজ সেরে দিদিমা যখন রান্নাঘর থেকে বেরিয়ে আসবেন, ঠিক তখনই হঠাৎ তার আঁচলে একটা টান লাগলো। এমন টান যেন কেউ পিছন থেকে ধরে রেখেছে তার আঁচলটা। দিদিমা চমকে উঠলেন, বুক ধরপড় করতে লাগলো তার। প্রথমে ভাবলেন হয়তো কাঠের কোনায় আঁচল আটকে গেছে। ধীরে ধীরে ঘুরে তাকালেন, হ্যাঁ, রান্নার জ্বলন্ত কাঠের বেরিয়ে থাকা অংশে তার শাড়িটা আটকে ছিল। তিনি হাঁপ ছেড়ে বাঁচলেন। ঠিক তখনই তিনি উপরের দিকে তাকালেন। রান্নাঘরের জানলার ধারে দাঁড়িয়েছিল সে। সে কে? সুধার শাশুড়ি। পিঠটা কুঁজো হয়ে বেঁকে আছে তার, মাথাটা অস্বাভাবিকভাবে একদিকে কাত হয়ে রয়েছে, হাতে ধরে রয়েছে এক লম্বা লাঠি মুঠো করে। মুখটা ছায়ার ভিতর যেন অদৃশ্য হয়ে আছে, শুধু সাদা চোখ দুটো স্পষ্টভাবে তাকিয়ে আছে তারই দিকে। তারপর একটা ফ্যাসফ্যাসে শুকনো আওয়াজ, কিরে কমলের বউ, আজকে তো চা দিলি না? দাদু এখানেই থেমে গিয়েছিলেন। ঘরের ভেতর তখন নিস্তব্ধ, কেউ নড়ছিল না, নিঃশ্বাস পর্যন্ত আটকে গিয়েছিল সবার। ঠিক সেই মুহূর্তেই সবার চোখে মুখে ভেসে উঠল অন্ধকারের ছায়া। দূরে শোনা গেল লাস্ট ট্রেনের হুইসেলটা, যেন গ্রামের বুক চিরে সবাইকে জানান দিয়ে এগিয়ে চলে গেল তার গন্তব্যের দিকে। কুপির আলো নিভে যাচ্ছিল ধীরে ধীরে, আর আমাদের মনে হচ্ছিল আমরা যেন কোনো গল্প শুনছি না, বরং এমন এক সত্যের সামনে দাঁড়িয়ে আছি যেটা বিশ্বাস না করলেও ভুলে যাওয়া সম্ভব নয়। বন্ধুরা, গল্পটা কেমন লাগলো? ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন